নাই চমৎকার না লাইব্রেরিটা দেখ জুম করে চুপ পারলো এই মানে কথার হুজুর আমাকে কোনদিন খাঁটি কথাটা বলতেও দিল না। আচ্ছা সুন্দরী, আমার রূপ এবং গান দুটোই আমাকে মুক্ত করেছে, তাই তোমাকে পাড়াগায়ে রেখে দেখতে পারি না। তাহলে আমাকে নিয়ে যাব আমি রাজপ্রাসাদে, কারণ তোমাকে কাছে পেলে যুবরাজ প্রশান্ত সেন খুব খুশি হবে। মানে কথার কথা আমাদের মুঠা বকশিসা দিবে। চলো সুন্দরী। না, আমি যাব না। জানের মায়া থাকে তো এখান থেকে চলে যান। চলে যাব আমাদের উপর শনি পড়েনি, কোনো কাজে ব্যস্ত হয়নি, দেবে না। তাই তোমাকে না হারিয়ে আমি কিছুতেই ফিরে যাব না। পারবে না, শয়তান পারবে না। বিধাতা যদি সত্য হয়ে থাকে তাহলে তুই আমার একটা কেশ স্পর্শ করতে পারবি না। কথার কথা ও যদি চিৎকার করে আর মুখ পেতে ফেলা। চলে এসো সুন্দরী। সাবধান শয়তান, আর এক পা অগ্রসর হলে তোমার বিষ দাঁতগুলো আমি ভেঙে দেব। পাড়াগাঁয়ের এই পাড়াগাঁয়ের মেয়েদের এত দুর্বল মনে করবে না। আমার দিকে কামনার হাত বাড়ালে তোর সেই হাত আমি ভেঙে উড়িয়ে দেব। এই সুযোগ তোমাকে দেওয়া না প্যারি, যেতে তোমাকে হবে, যেতে তোমাকে হবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে শয়তান। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, পোষে ছেড়ে দে। আরে দেখে নেব এই পশুর হাত থেকে তোমাকে রক্ষা করে। চলো সপ্তাহে যাব না, তোকে ছেড়ে দে, ছেড়ে দে। না, আমি যাব না, আমি যাব না। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। যাব না। ওজনকার বই বই আমি যাব না। রঞ্জন কথার কথা এটাই দিচ্ছি হুজুর। এবার তো চিৎকার শুনবে না সুন্দরী। চলো সব বলছি। ওকে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে দুশ্মন, নইলে তোকে জীবন দিতে হবে। না জানে
শয়তান, এই তুমি আমাকে রঞ্জিতা, রঞ্জিতা, কি হলো তোমার রঞ্জিতা? আমাকে বাঁচাতে এসে তুমি যে আহত হলে। রঞ্জিতা, আমি পারলাম না রমা, আমি পারলাম না রমা তোমাকে শয়তানের হাত থেকে রক্ষা করতে। তুমি আমাকে অভিশাপ দাও রমা, অভিশাপ দাও। কে কে ওখানে? একই 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 রঞ্জন, তুমি তুমি আহত। রঞ্জন, কি হলো তোমার? সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা মশাই, রাজার লোক আমাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? কি শোনালে রঞ্জন? আমার হৃদয় থেকে হারিয়ে যাবে। আমি একই ভাবতেও পারিনি রঞ্জন, আমি কোনদিন ভাবতেও পারিনি। এবার কি হবে জ্যাঠা মশাই? আমি যে তাকে রক্ষা করতে পারিনি। বহু ঠাকুর, কি করলে তুমি? বলো বলো ঠাকুর, কি পাপ আমি করেছিলাম? কেন কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? বলো ঠাকুর, বলো। এখন আর কাঁদবার সময় নয় জ্যাঠা মশাই, এখন আমার উত্তরের ব্যবস্থা করতে হবে, নইলে সেই শয়তানের দল রমাকে রেহাই দেবে না। কিন্তু আমাকে হারানোর ব্যথা আমি যে সইতে পারছি রে বাবা। আমার মুখ পানেছে উড়ে যেত আমার সকল আঘাত, সকল দুঃখ ভুলে যেতাম আমার মায়ের, আমার মায়ের মৃত্যুর কারণে। কিন্তু আজ আমি তাকে নিয়ে বেঁচে থাকবো। বলো বলো রঞ্জন, আজ আমার বেঁচে থাকার পর একেবারে যে বন্ধ হয়ে গেল। কে আমাকে বাবা বাবা বলে ডাকবে? কে মুছাবে আমার চোখের জল? বলো বলো রঞ্জন। ভেঙে পড়বেন না জ্যাঠা মশাই, আমি যাচ্ছি রমার উত্তরে। যে শয়তান আমাকে ধরে নিয়ে গেছে, আমার মুখে অশান্তির আগুন জ্বালিয়েছে, আপনার মুখ শূন্য করেছে, আমি সেই শয়তানকে বাঁচতে দেব না। আমি সেই শয়তানকে হত্যা করে রমাকে ফিরিয়ে আনবো জ্যাঠা মশাই, রমাকে ফিরিয়ে আনবই, রমাকে ফিরিয়ে আনবই। দয়া ভাই, তুমি তুমি অঞ্জনের
না না, এখনই মন্ত্রী মাতাকে দেখে জিজ্ঞাসা করতে হবে রাজা তো সামান্য সাহস শেখো দেবে। মন্ত্রী মশাইকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? বলেন মন্ত্রী মশাই, আজ আমার আনন্দের দিনে সারা প্রাসাদটা নীরব নিস্তব্ধ কেন? বাইজিদের উপরে জঙ্কার আমার কাছে এসে পৌঁছয়নি। বলেন, জবাব দিন। আমার অপরাধ নেবেন না যুবরাজ, কারণ আমি সব বন্ধ রেখেছি। মন্ত্রী মশাই, আপনার এত বড় স্পর্ধা যে আমার বিনা অনুমতিতে আমার জন্মোৎসব আপনি বন্ধ রেখেছেন। সব কাজের অনুমতি নেওয়ার দরকার হয় না যুবরাজ। আমি এই রাজ্যের মন্ত্রী, তাই রাজ্যের মঙ্গলার্থে বিনা অনুমতিতে অনেক কাজ আমাকে করে নিতে হয়। ভুলে যাবেন না মন্ত্রী মশাই, আপনি আমার ভারতভুক্ত কর্মচারী। কর্মচারী বলেই তো উৎসব বন্ধ করতে বাধ্য হয়েছি। আর অর্থ দেশে যে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি আর অধিক খরায় আর 2 বছর ধরে প্রজারা করে ফসল তুলতে পারছে না, ফলে এদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়। এই পরিস্থিতিতে আপনাকে আনন্দ উৎসব করার উচিত হবে না যুবরাজ? রাজাকে উগ্রস্ত করতে হবে। প্রজারা আছে বলেই তো রাজা, তাই এই দেশের দুর্দিনে আপনাকে বুক বিলাসে গা বাসিয়ে দিলে সকাল অনাহারি প্রজারা হয়তো বিদ্রোহী হয়ে উঠতে পারে যুবরাজ। কিভাবে শাস্তি করতে হবে সেই কৌশল যুবরাজ প্রশান্ত সেন ভালো করে জানে। তবু আপনার পিতা যেভাবে রাজ্য পরিচালনা করে গেছে তার ব্যতিক্রম হলে আপনার পিতার আত্মা কিছুতেই শান্তি পাবে না যুবরাজ। তাই মন্ত্রী বলে আমাকে সতর্ক থাকতে হচ্ছে। আমি আপনার যুক্তিকে মেনে নিতে পারছি না মন্ত্রী মশাই। আজ আমার জন্মোৎসবে যে বাধা সৃষ্টি করবে তাকেই দেব আমি কঠোর শাস্তি। যুবরাজ, যদি নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনে তাহলে আমরা কিছুই বলবো না যুবরাজ। তবে একটি কথা জেনে রাখবেন, প্রজারা যদি তাদের সিংহাসন কেড়ে নিতে চায় তাহলে কারো সাধ্য হবে না সেই সিংহাসন আটকে রাখে, কারণ প্রজাদের হাতে রাজার পতন। সেই পতনের বয়ে নিজের আশা আকাঙ্ক্ষাকে আমি জলাঞ্জলি দিতে পারি না। প্রতিটি মানুষে আসে পৃথিবীতে মুখ বিলাসের জন্য, তাই মুখ বিলাসী হবে আমার একমাত্র ধর্ম। তাই তো যুবরাজের এই আনন্দ উৎসবে নিয়ে যাবে উপযুক্ত পুরস্কার। কি এনেছো সেনাপতি? সুন্দরী নারী। সাবাস সেনাপতি সাবাস। আমি জানি সবাই আমার সাথে বেইমানি করলেও সেনাপতি নকুল সেন কোনোদিন বেইমানি করতে পারে না। আর এই আনন্দের দিনে কি দিয়ে যে তোমাকে পুরস্কৃত করবো তা আমি ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, কোথায় সেই সুন্দরী? আমি তাকে দেখতে চাই। আচ্ছা যুবরাজ, চিরবঙ্গ এনেছি হুজুর, এনেছি। ওর বাঁধনটা খুলে দে। কথার কথা দিচ্ছি হুজুর। বাহ বাহ, চমৎকার। এত রূপ যৌবন আমি কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। তা
জিনিস হাতে পেয়ে এ ছেড়ে দেওয়া যায়? এবার তোমরা বিশ্রাম নাও, প্রয়োজনে দেখে যাবো। চলো কি বললো? এই বলে, কি নাম তোমার সুন্দরী? আমার নাম হচ্ছে রমা। রমা, শোনো রমা, আমার এখানে যত রমারাই আসে এই সতীর্থটা নিয়েই আসে, কিন্তু যাবার বেলায় সেই সতীর্থটা আমার কাছে বিক্রিয়ে দিয়ে যায়। আমার কোনো ভাবনা নেই রমা, এখন থেকে অতি সুখে তুমি আমার এখানে থাকবে। আর শুধু তাই নয়, তুমি যেমন আমাকে তোমার সব কিছু উজাড় করে দিবে, বিনিময়ে আমি দেবো তোমাকে হীরা, মুক্তা, জহরত, তার কতটি। আমি এসব কিছুই চাই না, আমি শুধু আমার পিতার কাছে ফিরে যেতে চাই। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, এতটুকু দয়া আপনি আমাকে করুন, আমার বাবার কাছে আমাকে ফিরে যেতে দিন। যুবরাজ প্রশান্ত সেনের হাতে পড়লে এত সহজে কোনো সুন্দরী নারী ফিরে যেতে পারে না। ছেলে গরিবের মেয়ে এখন থেকে রাজধানী হয়ে থাকবে, এ কি তোমার কম সৌভাগ্য? তোর ভাগ্যের পূজা বইতে যখন আমি এই পৃথিবীতে এসেছি, ওই সৌভাগ্যকে প্রতিষ্ঠিত করার আশা আমি কোনোদিন করবো না যুবরাজ। এবার আপনি আমাকে ফিরে যেতে দিন। অসম্ভব! তোমার চোখের গেলে সারা প্রাসাদটা ধুত করে দিলেও আমার হৃদয় এতটুকু চলবে না সুন্দরী। অথচ তোমার চলে যাবার পথ একেবারে বন্ধ। আমাকে যেতে দিন, আমি চলে যাব। আমিও জানতাম যে রাজা নারী সুরার বাইজিরিয়ে দিন কাটায়, তার চেয়ে যে বেশি কিছু আশা করা যায় না। তবে আপনিও জেনে রাখবেন, যদি আমি জীবনে কোনো পাপ না করে থাকি, তাহলে আমার এই নিষ্পাপ দেহটাকে নিঃস্ব করার পূর্বে
রাখিস যেন পালিয়ে যেতে না পারে। আর এই সুন্দরীর সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবি। যা, নিয়ে যা। এই তো কথার কথা, এই তো কথার কথা। ওই না কেন কইছে এই যে হইতাছে এই তো কথার কথা। এই সতী সেবা করার সুযোগ যখন পেয়েছি, এই তখন সতীর সেবা করে এই নিজের পাপটা কিছুটা হালকা করে নে। যাও সুন্দরী, আজ রাতেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আয়, নিয়ে যা। উফ, ঠাকুর এর পূর্বেই যেন আমার মৃত্যু হয় ঠাকুর, আমার মৃত্যু হয়। চলো জীবন হ্যাঁ, তাই চলো। নকুলের মতো সেনাপতি আজ শ্রীবঙ্গের মতো সহচর থাকলে যমরাজ প্রশান্ত সেনের তাহলে কিছু অভাব পড়বে না। তাই তো এই ফুটন্ত গোলাপটি অনায়াসে একেবারে হাতের মুঠে এসে গেল। আর এই গোলাপের সুগন্ধিতে আমার জলসা করতে আর জমজমাটে উঠবে। আর পূর্বে সেই জলসা ঘরটা ভেঙে চুরমার হয়ে যাবে জানোয়ার। কে তুমি? মূর্খ চাষা, কি বলতে এসেছিস? বলতে নয় জানতে এসেছিস রামাকে কোথায় লুকিয়ে রেখেছিস। রমা, সে এবার কে? আমার এক পুত্র মেয়ে, আপনার আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে দেন হুজুর। পারবেন নিয়ে গেছেন ওকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারি। আপনি আমার প্রতি এতটুকু দয়া করুন হুজুর। সাবধান যুবরাজ, এই বিদ্যের গায়ে আর একটা আঘাত করলে এই চাষার হাতে আপনাকে চরম শাস্তি ভোগ করতে হবে। মুখ সামনে কথা বলছো সার বাচ্চা, নইলে শাস্তির হাত থেকে তুই রেহাই পাবি না। আমাকে শাস্তি দিয়ে রমাকে আপনি ফিরে দেন যুবরাজ। আপনি হয়তো জানেন না যুবরাজ, এই বৃদ্ধ কত অসহায়। সে তার একমাত্র মেয়েকে চেপে ধরে ভুলে যায় সকল আঘাত, সকল দুঃখ। আপনি তার এমন সর্বনাশ করবেন না যুবরাজ, রমাকে আপনি ফিরিয়ে দেন। বলছি তো, রামা বলে আমার কাছে কেউ নেই। মিথ্যে কথা। আপনার সেনাপতি আমার আমাকে ধরে এনেছে, সেই সেই প্রাসাদে আছে। আমি আমি তার চিৎকার শুনতে পাচ্ছি। বলছি তো, সে আমার কাছে নেই। চলে যাও বলছি। আমার আমাকে পেলে আমি আর এক মুহূর্তে গানে থাকবো না। দিন আমার আমাকে ফিরিয়ে দিন। না, সোজা কথায় যাচ্ছে, কাজ হবে না। এই চাবুকের আঘাতেই আমাদের বিদায় করতে হবে। চাবুক। চাবুকের ভয় দেখিয়ে আমাদের দমাতে পারবে না শয়তান। এবার আমাদের মুখ খুলে গেছে, আর আপনাদের অত্যাচারও নিরামে সহ্য করবো না। কে করবে শুনি? যে শয়তান আমার রমাকে ছিনিয়ে এনে আমার হৃদয়ে বিশ্বের আগুন জ্বালিয়ে দিচ্ছে, আমি আর তাকে বাঁচতে দেব না। নারী হরণের অপরাধে আমি সেই লম্পটকে হত্যা করে দুনিয়া
নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড। শয়তান, শয়তান, চাবুক মারার দিন পাল্টে গেছে শয়তান। বীরু চাষাদের হাতে তোর দুর্বল মনে করো না, এই চাবুকটা আমার হাতেই রইল। যেদিন সময় হলো সেদিন তোমাদের মতো জালিমদের পিঠে চলুন জ্যাঠামশাই। না, আমাদের আমি বন্দি করবো। পারবে না শয়তান, আজ আমি চলে গেলেও আবার আসবো আমি আমাকে ফিরে নিতে। সেদিন শুধু আমাকেই ফিরে নিয়ে যাব না, তোদের মতো জালিমদেরকে হত্যা করে তোর মৃত দেহটাকে নিয়ে যাব। আমাদের গায়ের মানুষদেরকে উপহার দিবার জন্য চলো রঞ্জন, তাই যাচ্ছি শয়তান। তবে যাবার বেলায় বলে যাই, আর শূন্য হাতে ফিরে গেলেও আমি নীরবে চুপ করে বসে থাকবো না, আবার আসবো শয়তানের শাস্তি দিতে। সেদিন আমাদের মতো মূর্খ চাষাদের হাতে তোদেরকে জীবন দিতে হবে। আর সেদিন শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান, রেহাই পাবি না, রেহাই পাবি না, রেহাই পাবি না, রেহাই। ঠিক আছে, তাদের মতো মূর্খ চাষাদেরকে কিভাবে বশ মানাতে হবে সেই কৌশল যুবরাজ প্রশান্ত সেনের ভালো করে জানা আছে। দুদিন পরে বুঝতে পারবে যুবরাজ প্রশান্ত সেনকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। বেইমানি, 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 শয়তান প্রশান্ত সেনের বেইমানি এই নস্যচ্ছা কোনোদিনই মেনে নেবে না। সেই শয়তানকে এমন শাস্তি দেব যে যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। কাকে শাস্তি দিতে হবে জনাব? যুবরাজ প্রশান্ত সেনকে। আর অপরাধ রাজা হেমন্ত সেনের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কোনো রাজকোট সুলতান দরবারে আসেনি। বারবার সেই কম্বককে হুঁশিয়ারি বাণী পাঠানোর পরেও সে আমার আদেশ অমান্য করেছে। তাই আমি তাকে সিংহাসনচ্যুত করে বুঝিয়ে দেব যে সুলতানের আদেশনামা ব্যক্তিত্ব করার শাস্তি কত ভয়ঙ্কর। তাহলে কি আপনি প্রশান্ত সেনের রাজ্য আক্রমণ করব, তাকে গ্রেপ্তার করে তাই সেই সিংহাসনে আমি নতুন রাজা প্রতিষ্ঠিত করব। আমি বলছিলাম কি জনাব, যুদ্ধ ঘোষণার পূর্বে আমাকে অনুমতি দেওয়া হোক, আমি শেষবারের মতো তার অভিমতটা জেনে আসি। যদি সে সুলতানের বসতে স্বীকার করে তবে ভালো, আর যদি সুলতানের বিরুদ্ধে চালান করতে চায় তাহলে আমি সেই কাফেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবো সুলতান দরবারে। ঠিক আছে, তোমার যুক্তি আমি মেনে নিলাম আফজল বে। জানো আফজল বে, একদিন আমি প্রশান্ত সেনের পিতা হেমন্ত সেনকে সেই সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলাম। তাই যতদিন হেমন্ত সেন বেঁচে ছিল আমার আদেশ কোনোদিন অমান্য করেনি, কোনোদিন আমার সাথে বেইমানি করেনি। আর আজ কিনা তারই পুত্র আমার সাথে বেইমানি করছে, তাকে আমি কঠোর শাস্তি দেব। শাস্তি দিন হুজুর, শাস্তি দিন। যে শয়তান আমার মুখ শূন্য করে কঠিন অভিনয়, কঠিন। আমার একমাত্র মেয়েকে চুরি করে নিয়েছে, আপনি সেই শয়তানকে শাস্তি দিন জনাব, শাস্তি দিন। কে তুমি বৃদ্ধা? কমলপুরে একজন সাধারণ প্রজা, নাম চিনা
কেন সুলতান দরবারে এসেছ? বিচার চাইতে আর বিচার ওই যুবরাজ যুবরাজ বসন্ত সেনের বসন্ত সেন জনাব তার অপরাধ আমার একমাত্র মেয়েকে চুরি করে নিয়েছে হুজুর। মেয়ে চুরি হ্যাঁ হুজুর, আমার একমাত্র মেয়ে আমার তাকে দিয়েছিল আমার সকল স্বপ্ন তাকে বুকে ধরে ভুলে যেতাম আমার সকল দুঃখ আর আর সেই শয়তান বসন্ত সেন কিনা আমার সে মেয়েটাকে চুরি করে নিয়ে গেল। আপনি আমার প্রতি এতটুকু দয়া করুন জনাব, যেমন করেই হোক আপনি আমার মেয়েকে ফিরিয়ে এনে দেন। শুনলে শুনলে চলবে শয়তান প্রশান্ত সেনের কৌকিত্রির কথা। শুনেছি জনাব, কিন্তু আমি ভাবতেও পারছি না যে সে আমার একটা জানোয়ার। তাই তাকে আর ক্ষমা করা যায় না। এখন আমি ভালো করেই বুঝতে পারছি কেন এতদিন যাবৎ কমলপুর রাজপ্রাসাদ থেকে রাজকোর আসছে না। এই রাজা ছোড়ার বাইজিদের নিয়ে সারাক্ষণ মজবুল থাকে, তার কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায়? যুবরাজ বলুন বলুন হুজুর, আমার আমাকে আমি ফিরে পাবো। পাবে বৃদ্ধ, নিশ্চয়ই পাবে। আমি আজ যাত্রা করবো কমলপুর অভিমুখে, তারপর নারী নির্যাতনের অপরাধে আর সুলতানের আদেশ আমাকে বাচ্চাতে করা বলা হচ্ছে। আমি সেই কাফেরকে গ্রেপ্তার করবো সুলতান দরবারে, আর সেই সঙ্গে তোমার মেয়ে উদ্ধার করে পৌঁছা দেবো তোমার পুণ্য কুটিরে। আমি খুশি হলাম হুজুর, কারণ একমাত্র হারানোর মেয়েকে বেতার সইতে না পেরে ছুটে এসেছি সুলতান দরবারে। আপ চলবে। নমস্কার জনাব। আজই তুমি যাত্রা করবে কমলপুর অভিমুখে। ইয়াদ রেখো আপ চলবে। ইয়াদ রেখো আপ চলবে। যেই বেয়াকুব নারীর ইজ্জতে ছেলেমিনি খেলবে, তাকে কোনোদিন সুলতান নস্রত এমনি ভাবে ক্ষমা করে দেবে না। আপনার আদেশ পালন আমার জীবন পণ হইল জনাব। যাও যাও বৃদ্ধ, এবার তুমি তোমার ঘরে ফিরে যাও। সুলতান নস্রত শাহ যখন তোমাকে কথা দিয়েছে, তখন তোমার মেয়েকে তুমি অবশ্যই ফিরে পাবে। ভাই যাচ্ছি সুলতান, যাবার পূর্বে যে আপনার মহত্বের পরিচয় পেয়ে গেলাম, তার পরিপ্রেক্ষিতে আপনাকে জানিয়ে যাচ্ছি আমার শত শত সহস্র প্রণাম, সহস্র প্রণাম, সহস্র প্রণাম, সহস্র প্রণাম, প্রণাম প্রণাম। শয়তান প্রশান্ত সেন, আমি জানি অতি সহজেই তুমি সিংহাসন হারাতে চাইবে না, তবে আমিও সুলতান নস্রত শাহ কিভাবে যে তোমাকে সিংহাসন যুক্ত করতে হবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। অচিরেই তোমাকে আমি কমলপুর সিংহাসন রাজপ্রাসাদ থেকে টেনে হিসে নামিয়ে সেই সিংহাসনে প্রতিষ্ঠিত করবো এক নতুন রাজা, যার খ্যাতমতে দিনহীন প্রজাদের ভুলে যাবে অতীতের দুঃখ, ভুলে যাবে সকল অভাব অনটন, ভুলে যাবে কষ্ট।
যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে তুমি আজ আমাকে ফেললে আমাকে যে রাজরানী করার প্রলোভন দেখে শয়তান প্রশান্ত সেন আমার সব কিছু কেড়ে নিয়েছে। তারই কারণে আজ আমি মা হতে চলেছি, কিন্তু সেই শয়তান যদি বেইমানি করে আমাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমি যে বাঁচার কোনো পথ পাবো না ঠাকুর। এবারে তুমি আমাকে বাঁচার পথ দেখিয়ে দাও ঠাকুর, আমাকে বাঁচার পথ দেখিয়ে দাও। রামা, একা একা কি ভাবছো রামা? আমি যে খুঁজে তোমাকে হয়রান। কেন যুবরাজ? কারণ তুমি আমার অনাকাঙ্ক্ষিত হৃদয়ের কামনার গোলা। তাই তো তুমি আমার চোখের আড়াল হলে আমি যে পাগল হয়ে যাই। তোমাকে কাছে না পেলে সারা প্রাসাদটা যেন আমার কাছে মরুভূমির মতো মনে হয়। জানি রে যুবরাজ, আমি ছাড়া আপনাকে আনন্দ মুশগুল করার মতো এই প্রাসাদে যে আর দ্বিতীয় কেউ নেই। অতি সহজেই তা বুঝে নিতে দেখছি। কিন্তু কিন্তু আমার কথাটা কি একবার ভেবে দেখেছেন যুবরাজ? দেখেছি মানে? আমি এখন শুধু দিন রাত তোমার কথাই ভাবি। আমি বিশ্বাস করি না। যদি তাই হবে তাহলে তাহলে অবশ্যই এতদিন আমার বিয়ের সারাইটা বেজে উঠত। সারা রাজপ্রাসাদ বিবাহ উৎসবে মুখরিত হয়ে উঠত। বিয়ে মানে মানে তোমার আমার বিয়ে? হাসালে রমা, তুমি আমাকে হাসালে। হাসতে যে আমার খেয়ালি পড়া কথা শুনে এই যে দেখছি তোমার আকাশ কুসুম কল্পনা। যুবরাজ, তাহলে কি আমার সাথে আমার বিয়ে কোনোদিন হতেই পারে না। কারণ তোমার জেনে রাখা উচিত আমি একটা চরিত্রহীনা নারী। আর চরিত্রহীনা নারী কোনোদিন যমরাজ প্রশান্ত সেনের বিয়ে হতে পারে না। একটি শোনালে আমার কি চমকে উঠলো যে? আপনার ওই হৃদয়হীন কথা শুনে বলুন বলুন যুবরাজ, বলুন এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কিন্তু 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 আমি আমি যে মা হতে চলেছি। মানে তুমি মা হতে চলেছ? যুবরাজ, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না রমা। আমার সন্তান যাতে ভূমিষ্ঠ হয়ে আমাকে কোনোদিন মা বলে ডাকতে না পারে সেই ব্যবস্থাই আমি করব। আমি আপনার দুটি পায়ে ধরে বলেছি যুবরাজ, আপনি আমার সাথে প্রতারণা করে আমাকে কলঙ্কের সাগরে আপনি বাঁচিয়ে দেবেন না।
মানে আমাকে আপনি চাবুক মেরে গলা টিপে হত্যা করে ফেলুন, তো বুঝি আমি শান্তি পাবো। তবু কলঙ্কের কালি বাগায় বেঁকে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। সুন্দরী, আমাকে আমি মারতে পারি না মা, কারণ রাজধানী হওয়ার সাপ আমার মন থেকে মুছে ফেলে ভোগের সামগ্রী হিসেবে তোমাকে বেঁচে থাকতে হবে। আজ আমার সকল ফুল ভেঙে গেছে, আমি আর তোমার মতো একটা লম্পটের ভূগের স্বামী আর হব না, আর থাকবো না কোনোদিন। তাহলে কি করবে শুনি? তোমাকে বিশ্বাস করে যে ভুল আমি করেছি, তোমাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে আমার সুন্দরী, শয়তানি। হক মৌলা খানতান যুবরাজ খান্ত হো। একই একেবারে রাজদরবারে চলে এলেন যে ফকির সাহেব। আমার কসম নেবেন না যুবরাজ, আগে জানলে অবশ্যই এই দুজকখানায় প্রবেশ করতাম না। রাজরক্ষা মানে নয় তো কি যুবরাজ, নারী মাত্রই মায়ের জাতি, আর যে সেই মায়ের উপর হাত তুলতে পারে সে মানুষ নয়, জানোয়ার। আর সেই জানোয়ারের স্থান কোনোদিন বেহেশত হতে পারে না, আর স্থান হবে দুজকের অন্ধকারে। আপনি আমাকে বাঁচান ফকির বাবা। দুজকে যখন পা দিয়ে ফেলেছি তখন তোমার আর ভয় নেই মা। তোমাকে যদি আমি এই দুজক মুক্ত করতে পারি তাহলে আমি কিছুটা পুণ্যের কাজ করব। যাও মা, তোমার যাবার পথ মুক্ত। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। আবার বাধা কেন যুবরাজ? না, সে যেতে পারবো না। আপনি তাকে রাখতেও পারবেন না। ফকির সাহেব, ভুলে যাবেন না এটা আমার রাজদরবার, আর আমি রাজা। আমার হুকুম অমান্য করলে, আমার কাজের প্রতিবাদ করলে ফকির
প্রশান্ত সেন আমার বারবারই হুঁশিয়ারি বাণী প্রেরণ করার পরেও আজ পর্যন্ত কোনো রাজকোট সুলতান দরবারে এসে পৌঁছায়নি। এবার আমি আপনাকে শেষবারের মতো জানাচ্ছি, আমার পত্র হারা পাওয়ার সাথে সাথেই যদি রাজকোট পাঠানো না হয় তাহলে আমি বাধ্য হব আমাকে সিংহাসনচ্যুত করতে। আর শুনেছি মাদাসরাবাইকে নিয়ে তুমি নাকি রাজ্যটা একেবারে ভালো করছো। তাহলে এসব থেকে এখনো যদি বিরত না হও তাহলে শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এটি সুলতান নসরুল শাহ শাস্তি। আমাকে শাস্তি দেবে সুলতান নসরুল শাহ? অসম্ভব। সুলতানের এই অন্যায় আদেশ আমি কোনোদিন মেনে নেব না, কারণ অর্থের অভাবে রাজকোষ একেবারে শূন্য। রাজকোষ যদি শূন্য থাকে তাহলে যুবরাজ নিশ্চয় সানারি সোনার বাইজির নিয়ে দিন রাত মজদুর থাকতে পারতেন না। ওই ফাঁককে সামান্য দুঃখে দিতে হবে। আজ না দিলেও দুদিন পর দিতে হবে। আজ কারণ আজ যাকে দুধ বলে ভেবেছে সে সামান্য দুধ নয়, শহরে সুলতানের সে পৌঁছবে। সেই পৌঁছলে চলবে আপনি। তবে যারা দেখলো ওই যে পাবেন এর উপযুক্ত জবাব। এবার বলুন জবান জনাব থেকে কি বলবো? বলবে এই মুহূর্তে রাজকোট পাঠানো আমার পক্ষে সম্ভব নয়। এরপরে যদি সুলতান আমার ব্যাপারে মাথা খাওয়ায় তাহলে সুলতানকে আমি শক্তির পরীক্ষা দেবো। আস! তবে আপনাদের এখন যুবরাজ বারবার সুলতানের আদেশ আমাকে ব্যাখ্যাতে কেন বলে আজ এই দুই দেশের মধ্যে জনগণ নিশ্চিতা এই জড়বে যুদ্ধের দামানা। আর সেই যুদ্ধের মধ্যে আজকাল নারী নির্যাতনকারী শয়তান প্রশান্তকে হত্যা করে নির্যাতনের হাত থেকে রক্ষা করবো সাজার কমলপুরে নিপীড়িত মানুষকে। এত্তুর ভাই প্রশান্ত সেন করে না বেঈমান। সুলতান যদি সত্যি সত্যি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখিলে তাই না? সেই যুদ্ধে অবশ্যই আপনাকে পরাজয় স্বীকার করতে হবে যুবরাজ। আপনি কি বলতে চান মন্ত্রী মশাই? তার পূর্বে বলুন নবাবের ফরমান নিয়ে যে এসেছিল তাকে কি জবাব দিয়েছে? বলেছে এ সময় রাজকোট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই জবাবের পরিপ্রেক্ষিতে আপনার যে কত ক্ষতি হতে পারে তা আপনি ভেবে দেখেছেন যুবরাজ? সুলতান আমার কোনো ক্ষতি করতে পারবে না। এতে আপনার ভুল ধারণা যুবরাজ। সে সুলতানের অনুগ্রহে আজ পর্যন্ত আপনি কমলপুর সিংহাসনে প্রতিষ্ঠিত সেই সুলতানের বিরুদ্ধে এমন হিনুক্তি করলে আপনার ধ্বংস অনিবার্য যুবরাজ। এখনো সময় আছে, সুলতানের বশ্যতা স্বীকার করে নিন, তবেই সুলতান আপনাকে স্নেহ আর সুহাগ দিয়ে আপনার ভবিষ্যতের পথ আরো সুন্দর করে গড়ে দিবে। অসম্ভব। সুলতান যদি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি সুলতানকে আমার শক্তির পরীক্ষা দেব। মেয়ের কাছে অন্যায়ের শক্তি চিরদিন হের মানেছে যুবরাজ।
এতে আপনার মঙ্গল হবে। না, আপনার যুক্তিহীন প্রস্তাব আমি মেনে নিতে পারছি না মন্ত্রীমশাই। আমি যা বলবো তাই আপনাদের পালন করতে হবে। বেশ, তবে আমিও বলে যাচ্ছি, আপনি যে সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন তাতে আপনার সোনারাজ্য হবে শ্মশান, আর সেই শ্মশানে হবে আপনার চির সমাধি। অতএব সাবধান। তার পূর্বে আমি জীবনটাকে ভালো করে উপভোগ করে নিতে চাই। এর জন্য যদি সুলতানের বিরুদ্ধে আমাকে অস্ত্র ধরতে হয় তাও ধরবো, তবু সিংহাসন আমার হারিয়ে যেতে দেব না। ঘরে বিরাগে করবো না হলে বিয়ে খেলছে ডুবিয়ে দেব প্রেমের আচারে, তুই বলবি রে আমায় চলবি বাজারে। আমি দেখবি লাল লাল গোলমরি যে ছাল। চামেলি সোহার কি মায়ায় দেব ফাঁসিয়ে, আই তুই সুখের দরিয়ায় নেব ফাঁসিয়ে। চিকনি চামেলি সোহার কি মায়ায় দেব ফাঁসিয়ে, আই তুই সুখের দরিয়ায় নেব ফাঁসিয়ে। চুম্মা দিয়ে মজা দেন হবে কিছু না। আমি দেখবি লাল লাল রূপে গোলমরি যে ছাল। আমি দেখবি লাল লাল রূপে গোলমরি যে ছাল। একবার তুই খাইলে ছালের মজা পাইলে আসবে রে আমার কাল। আমি দেখবি লাল লাল রূপে গোলমরি যে ছাল। আর আসবে কেমন সেই শয়তানের দল, তাকে তাকে আসতে দিলে তো ওগো দয়াময়, সেই শয়তান আমার বুক শূন্য করে একটা মেয়েকে চুরি করে নিয়েছে। তুমি তাদের শাস্তি দাও ঠাকুর, শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। বাবা বাবা আমি ফিরে এসেছি বাবা।
এসেছিস মা, হাই মা, আমার বুকে আয় বাবা আমি জানিস মা, তোকে হারানোর পর থেকে আমার সোনার সংসার করে উঠবে। আমাকে ছাড়া তোমার খুব কষ্ট হয়েছে। হবে না মানে তুই যে আমার একমাত্র কলিজার টুকরা, জানিস মা, তোকে ঘিরে আমার কত স্বপ্ন, তোকে পাবার জন্য কত আলোচনা করেছি। ও সত্যি সত্যি ঠাকুর, তুমি এতদিন পর আমার প্রতি চোখ তুলে চাইলে আজ আমার কি আনন্দ, আজ কি আমার আনন্দ। তুই দাঁড়া মা, আমি অঞ্জনকে ডেকে দিচ্ছি, অঞ্জনকে খবরটা দিয়ে আসি। তুই চলে যাওয়ার পর থেকে অঞ্জন যেমন কেমন হয়ে গেছে, খাওয়া নেই দাওয়া নেই, সারাদিন যেন ওই পুকুর ঘাটে বসে থাকে। রঞ্জনটা এখনো আমার কথা ভাবে। পাবে না মানে হ্যাঁ, আমি যাচ্ছি মা, অঞ্জনকে যেখানেই পাই আমি তার হাত ধরে টেনে নিয়ে আসবো। কাকে খুঁজে যাচ্ছ জ্যাঠামশাই? কাকে আনতে যাচ্ছেন জ্যাঠামশাই? কাকে আবার? তোমাকে দেখতে পাচ্ছ না? আমার ফিরে এসেছে। রমা, রমা তুমি ফিরে এসেছো রমা? তুমি এখনো আমার কথা ভাবো। তা কি তুমি বুঝো না রমা? এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে বলতে পারবো না রমা। জানো রমা, আমি জানতাম আমার কোনোদিন আমার হৃদয় থেকে হারিয়ে যাবে না, যেতে পারে না, সে একদিন ফিরে আসবেই। তাই তো আমি এলাম, কিন্তু কি রমা? আবার যে আমাকে অনেক দূরে চলে যাবে। না রমা না, আজ যখন তোমাকে আমি কাছে পেয়েছি তখন তোমাকে আমি এত সহজে হারিয়ে যেতে দেব না। আমার এত দিনের স্বপ্ন, আমার এত দিনের সাধনা আমি ব্যর্থ হতে দেব না। তবু যে উপায় নেই রঞ্জনটা, আমাকে যে যেতেই হবে। যেতে হবে। তুই কি ভেবেছিস তোর এই গুরু বাপকে আমার ফাঁকি দিয়ে চলে যাবি? অসম্ভব, আর কারো সত্য হবে না। আমার বুক তোকে ছিনিয়ে নেই, আর যাতে তুই পালিয়ে যেতে না পারিস আমি সেই ব্যবস্থাই করব। আমি জানি অঞ্জন তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাই তোদের ভালোবাসাকে অখণ্ড রাখতে
আমি অনেক গৈরব ঠাকুরকে ডেকে তোরা রঞ্জনের শুভ মিলনের কাজটা শেষ করে দিব। না বাবা না, কাজী আর আমার খবর নয় বাবা। রঞ্জন তার সাথে আমার আর কোনোদিন বিয়ে হতে পারে না। হবে না মানে কে বাধা দিবে? সমাজ, এই সমাজে যে আজ আমাদের মিলনের বাধা হয়ে দাঁড়াবে। মানলে আমি অন্ধ সমাজের কুসংস্কার। সমাজের সবাই তোমাকে ঘৃণার ফুৎকার দিলে আমি কোনোদিন তোমাকে অবহেলা করবো না রামা। আমি তোমাকে বিয়ে করে প্রমাণ করব তোমার আমার এত দিনের ভালোবাসা ফুলের মতো পবিত্র। না রঞ্জন দা, আমি যে আজ কলঙ্কিনী, ভেবে ছাড়িনি। ও সত্যি, তুমি আমাকে ভুলে যাও রঞ্জন দা। তুমি মনে করো, তুমি মনে করো তোমার রমা মরে গেছে রঞ্জন দা। অসম্ভব! তোমার সারা শরীরে যদি কলঙ্কের কালিমা দেখা পড়ে যায়, তুমি রঞ্জনের কাছে তুমি পবিত্রময়ী রমা। তুমি ভুল করছো রঞ্জন দা। তুমি হয়তো জানো না, আমার এই তোমরা যে ঘৃণায় মুখ লুকিয়ে দেবে, তোমাদের কারো মুখে আর যদি কোনোদিন তোমাদের সামনে পড়ে, লজ্জায় ঘৃণায় তোমরা আমার দিকে ফিরেও চাইবে না। রমা, এসব কি বলছো তুমি রমা? আমি ঠিকই বলেছি রঞ্জন দা। ওরে ওরে অমূল কথা বলিস না মা। আমি আমি তাই চলবো দাদা পিতা। দুনিয়ার সবাই তোকে ঘৃণা করলেও বাপ কি মেয়ে কি ঘৃণা করতে পারে মা? ঘৃণা করতে পারে? তুমি চেষ্টা করবে, এই সমাজ আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে টেনে নিয়ে যাবে। কারণ আমি মনে বলো রমা, বলো, চুপ করে থেকো না।
ভঞ্জন দেখো না বাবা, আকাশটা ভেঙে চলতি হয়ে আমার মাথায় পড়ল কিনা, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কিনা, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পারছি না। অঞ্জন আমাকে একটু বিষ এনে দিতে পারবে বাবা? এই অপবাদ শোনার পর ওই বিষ পানে যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়। জ্যাঠামশাই, না রমা না, আমি যে কিছুই ভাবতে পারছি না রমা। আমার মুখের পাঁজরগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি আর বাঁচতে চাই না রমা, আমি আর বাঁচতে চাই না। আজ আমার সকল আশা ব্যর্থ হয়ে গেল জ্যাঠামশাই। আমার হৃদয়ের জ্বলন্ত প্রদীপ হঠাৎ যেন দপ করে নিভে গেল। এই পৃথিবীতে শান্তি পাওয়ার মতো এতটুকু জায়গা হয়তো খুঁজে পাবো না জ্যাঠামশাই, খুঁজে পাবো না, খুঁজে পাবো না। পিছু থেকে ডাকবেন না জ্যাঠামশাই। জীবনের স্বাদ আহ্লাদ সব যখন আমার হৃদয় থেকে হারিয়ে গেছে, তখন আর আমি বাঁচতে চাই না। আমি মৃত্যু চাই জ্যাঠামশাই, আমি মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। অঞ্জনকে ফেরা, অঞ্জন, রঞ্জন চলে গেল। অঞ্জন আজ আমাকে ফেলে চলে গেল, কিন্তু আমি কোথায় যাব? আমি যে বাপ, যত দুঃখ আসুক সেই দুঃখের বোঝা আমাকে সইতেই হবে। না বাবা, তোমার দুঃখের বোঝা হালকা করে দিতে আমি আজ যে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন তোমাদের জ্বালাতন করতে আসবো না, জ্বালাতন করতে আসবো না। মা রে বেটি, আমি যে তোর বাপ, আমি তোকে তাড়িয়ে দিতে পারি মা। কলঙ্কের অপবাদ যদি নিতেই হয়, বাপ বেটি দুজনেই নিব। তবে ওই তোরে সরিয়ে দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না মা, আমি বেঁচে থাকতে পারবো না। বাবা, আয় মা, এবার করে আয়,
গজপতি বাবু, আমার ঠাকুর কি বলছেন গজপতি বাবু? বুঝে আমার একমাত্র সন্তান পাপ হয়ে আমি কেমন করে দাঁড়িয়ে দিব? কি পাচ্ছে তোমাকে হবে? কারণ এই গায়ের সমাজ বলতে এই একটা কিছু আছে। যদি তুমি ওই পুলাস্কার মেয়েটাকে তোমার করে ঠাই দাও, তাহলে এই তোমাকে এক ঘুরে হতে হবে। এই সমাজ এই তোমাকে আলাদা করতে দিতে হবে। ও ঠাকুর, কি পরীক্ষায় আমাকে ফেললে? তোহাই গজপতি বাবু, আপনি এতটুকু দয়া করুন। মা মারা মেয়েটাকে আমি কেমন করে তাড়িয়ে দিব? আপনি এত নিষ্ঠুর হবেন না গজপতি বাবু। এটা শুধু আমার একার কথা নয় দিলারা। এই পাড়ার সবাই যখন জানবে, এই তখন সবাই বলবে আমি এখন ভালাই বলছি। এই ভালো চাও তো, তবে এই মুহূর্তে তাকে তুমি এই বাড়ি থেকে তারা। গজপতি বাবু, আপনার যদি একটি মেয়ে থাকত, আপনি কি পারতেন আপনার চোখের আড়াল করতে? বলুন জবাব দেন। আমার মেয়ে কি এই তোমার মেয়ের মতো কলঙ্কের কাজ করতে পারতো? গজপতি বাবু, আমি সেইবারের মতো তোমাকে বলছি, যদি তোমার ওই অসতী এই মেয়েটাকে যদি না তাড়াও, তাহলে আমরা সবাই মিলে এই তোমাকে এক ঘরে হতে হবে। এই কথাটা এই মনে থাকে যেন। ও ঠাকুর, পাচ্ছি না। আর আমি জীবন যন্ত্রণাকে সইতে পারছি না। এবার তুমি বলে দাও ঠাকুর, আমি কোন পথে যাব? তোমাকে এত ভাবতে হবে না বাবা, আমার তো আর যা হবার হয়ে গেছে। তোমাকে আমি আর জীবন যন্ত্রণা ভোগ করতে দেব না। তার চেয়ে আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। কি মা, তুই আমাকে ফেলে চলে যাবি? এছাড়া যে উপায় নেই বাবা। কলঙ্কের অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে মৃত্যু যে আমার অনেক ভালো বাবা, অনেক ভালো। যাসনি মা, কথা শোন। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বল? আমাকে তুমি আর পিছু রেখো না বাবা, আমাকে তুমি সাথে
কোথায় যাবি মা? যেখানে এই সমাজের কুসংস্কার নেই, কলঙ্কের অপবাদ দেওয়ার মতো কেউ নেই, প্রতারণা করার মতো শয়তান নেই, আমি সেখানে যাব। আজ থেকে তুমি মনে করবে রমা বলে তোমার কোনোদিন কোনো মেয়ে ছিল না, যে ছিল সে তো অনেক আগে চলে গেছে। তুমি যাবার পূর্বে আমি তোমাকে একটি প্রণাম করে যাই বাবা। বিদায়ের কালে রেখে যাই খবর আখি জল গো, আখি বিদায়ের কালে রেখে যাই বাবা, খবর আখি হ্যালো 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 বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আমার সুন্দরী, আজকে পারবো না আমাকে আমার হাত থেকে রক্ষা করতে। না না না, আমাকে যেতে দাও দস্যু। আমি আমার বিদ্যালয়ে ফিরে যেতে চাই। অসম্ভব! আমার রূপ আমাকে আজ পাগল করে তুলেছে। আমার রূপ শুধু কান্না করে এসো, তাই আমি তোমাকে ছাড়বো না সুন্দরী। এসো, আছো এসো প্যারি। আমাকে যেতে দাও দস্যু, আমি ফিরে যাব। আমাকে স্পর্শ করো না দস্যু, আমি চলে যাব। আমি তোমার ললাটে কলঙ্কের টিপ রেখে দেবো। এবার আমাকে দাঁড়া দাও বলছি। সাবধান দস্যু, আমার দিকে রেখো, হলে খোদা তোমার উপর গজব নাজিল করবে। এসব সব আমি কিছুই মানি না সুন্দরী। তোমাকে যখন আমার হাতের মুঠোয় পেয়েছি, তখন কিছুতেই তোমাকে আমি ছাড়বো না। এত রূপ দেখেছি বলে মনে পড়ে না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে
এবার বুঝে নে শয়তান, নারী নির্যাতনের শাস্তি কত কঠোর। পারলাম না, তোর কাছে আজ আমি হেরে গেলাম। তবে যদি সুযোগ পাই এর বদলে আমি নেব। কে তুমি নারী, আর কি তোমার পরিচয়? আমি সুলতান, আমি সুলতান কন্যা আসমানি। শাহজাদি আপনি এ সময় মাতিলয় থেকে ফিরছিলাম, সাথে ছিল কয়েকজন সৈন্য। ডাকাতের আক্রমণে সবগুলো পালিয়ে গেছে। তাই আমি না এলে আমি না এলে ডাকাত সর্বকিছু আমাকে কেড়ে নিত। কিন্তু আপনার পরিচয়? পরিচয়, হ্যাঁ হ্যাঁ, শয়তান প্রশান্ত সেনের প্রতিশোধ নিতে আজ যখন আমি ছদ্মবেশ ধারণ করেছি, তখন ছদ্ম নামে আমি পরিচিত হব। তবু দেখা যাক এই সুযোগে সুলতান দরবারে আমি স্থান পাই কিনা। কি হলো, কিছু বলছো না যে? মানে আমি গায়ের ছেলে, নাম হামিদ খাঁ। হামিদ খাঁ? না, গায়ের ছেলে হামিদ খাঁ? সত্যি তোমার পুরুষতায় আজ আমি মুক্ত। আজ আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। তাই বলুন, আপনি কি চান? আপনি যা চাইবেন আমি তাই দিয়ে আপনাকে খুশি করতে চাই। বলুন। মানে আপনি সত্যি বলছেন? হ্যাঁ বলুন। সুলতানের কাছে সামান্য একটা চাকরি। বেশ, আপনি সুলতান কন্যার ইজ্জত রক্ষা করছেন, আর সুলতান আপনাকে এতটুকু উপকার করবে না। এবার চলুন, আমার সাথে চলুন। বেশ, তাই চলুন। চলুন। এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে হ্যালো? পারছি না। আমি মুক্তি চাই। আমি আমার জীবনের সকল যন্ত্রণার অবসান করব। এই নদীর স্রোতে আমি ঝাঁপ দেব। শান্ত হও বোন, শান্ত হও। আমি তোমাকে এমনি ভাবে মরতে দিতে পারি না। শান্ত হও বোন, শান্ত হও। আমি তোমাকে এমনি ভাবে মরতে দিতে পারি না। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ভাই। আমি বাঁচতে চাই না, আমি চাই মৃত্যু। না, তুমি বাঁচবে। কেন তুমি মরবে বোন? আমি আমি আমার জীবন যন্ত্রণার সহ্য করতে পারছি না বলে এই পথ আমি বেছে নিয়েছি রে ভাই। তবু তোমাকে বাঁচতে হবে। বলো, কেন তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে? কলঙ্কের হাত থেকে পরিত্রাণ পেতে। কলঙ্ক? কিসের কলঙ্ক? সেসব তুমি শুনতে চেও না ভাই। তুমি তুমি আমাকে মরতে দাও। না, বলো, আমি শুনবো। বেশ, তবে শুনো। শয়তান যুবরাজ প্রশান্ত সেন একদিন আমার দেহীন পিতার বুক শূন্য করে আমাকে চুরি করে নিয়ে যায়। তারপর
থেকে আমি সব কিছু উজাড় করে দিয়ে এখন যে আমি মা হতে চলেছি, যখন সে জানলো আমার গর্বে তার সন্তান, তখন সে আমাকে পথে বের করে দিল। তাই আমি এই কলঙ্কের অপবাদ সইতে পারবো না বলে আমি ওই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। শয়তান বসন্ত সেন, তুমি অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছ। তাই তোমার অত্যাচার নিরীহ প্রজারা একটু শান্তিতে থাকতে পারছে না। তুমি খাজনা দেওয়াই সেই দুঃখী মানুষের জমি জমা সব কিছু কেড়ে নিচ্ছ। তাদের মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছ। তাই আমি তোমার অত্যাচার নীরবে সহ্য করব না। অচিরেই আমি আমার ডাকাত ভাইদের নিয়ে রাজপ্রাসাদের আক্রমণ করব। তারপর তোমাকে হত্যা করে সাদের কমলপুরের নিপীড়িত মানুষের শান্তির পথ মুক্ত করব। ভাইয়া, তুমি কিছু ভেবো না বোন, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। আর যারা তোমার বিরুদ্ধে কলঙ্ক বা অপবাদ লুটাবে তাকেই তোমার চন্দ্র সমাধি। তবু তবু আমি যে একটা অপরিচিত নারী। আজ থেকে তুমি আর অপরিচিত নয়, এখন থেকে তুমি হলে আমার একমাত্র বোন। আর আমি হব তোমার হতভাগ্য ভাই। এসো বোন, আমার সাথে এসো। দাঁড়াও ভাইয়া, তুমি যখন আমাকে বোন বলে ডেকেছো, তখন ছোট বোন হিসেবে তোমাকে আমি একটা প্রণাম করে নিতে চাই। উঠো উঠো বোন, আজ আমি তোমার গা ছুঁয়ে শপথ করছি, যেই শয়তান তোমার সর্বোচ্চ কেড়ে নিয়ে মাথায় কলঙ্কের বোঝা তুলে দিয়েছে, তাকে আমি দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। তাকে নির্মমভাবে হত্যা করে তোমার অপমানের প্রতিশোধ দেব। চলো বোন। তাই চলো ভাইয়া। কিন্তু কেন আফজাল বেগ এখনো কমল হাটি থেকে ফিরে আসছে না? তাহলে কি শয়তান বসন্ত সেনের হাতে বন্দি? আফজাল বেগকে বন্দি করার প্রতাপী এখনো কমলপুরে জন্ম নিয়েছে না। তা জানি বলেই তো আমার ফরমান নিয়ে কমলপুরে পাঠিয়েছিলাম আফজাল বেগ।